ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি এসএলএসটি এসএসসির ইতিহাসের ব্ল্যাকবোর্ড সিরিজের সিরিজ সংখ্যা 3। আজকে মূলত ইউরোপের ইতিহাস থেকে 200টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলো সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলশেভিক রেভলিউশন, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, এই পুরো সিলেবাসটাকে কভার করবে। আপনাদের যে ইউরোপের ইতিহাসের যে সিলেবাস, তার অনেকটা অংশই কভার করবে। তো 200টা প্রশ্নই দেখুন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না দেখলে কিন্তু ইউরোপের ইতিহাস সংক্রান্ত প্রিপারেশনটা ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ওকে, অবশ্যই ভিডিওটা কোনোভাবেই মিস করা যাবে না। 200টা প্রশ্নই আমাদের দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করুন, আশা করি আপনাদের হেল্প হবে। ওকে, আচ্ছা, তো আমরা আলোচনা করছি আজকের ইউরোপের ইতিহাসের 200টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল? এটি সকলেরই জানা আছে আশা করি, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে সূত্রপাতের অন্যতম কারণ কি ছিল? রুশ বিপ্লব, আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যা, জার্মানির ফ্রান্স আক্রমণ, নাকি জাপানের সাম্রাজ্যবাদ? তো প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হচ্ছে সকলেই আশা করি এটি উত্তর জানেন। আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যা, সেটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অন্যতম সদস্য দেশ কোন দেশ ছিল? তো প্রথম বিশ্বযুদ্ধে আমরা দুটো গোষ্ঠীকে পাচ্ছি, একদিকে মিত্র শক্তি আর একদিকে অক্ষ চুক্তি। ওকে, বা অক্ষ শক্তিও বলা যায়। তো মিত্র শক্তির সাথে কোনটি রিলেটেড? জার্মানি, ফ্রান্স, অটোমান সাম্রাজ্য, নাকি অস্ট্রিয়া হাঙ্গেরি? তো এটির উত্তর হয়ে যাচ্ছে ফ্রান্স, কারণ জার্মানি, ইতালি, জাপান এগুলো ছিল অক্ষ শক্তির সাথে জড়িত। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে ট্রেঞ্চ যুদ্ধ কি ছিল? ট্রেঞ্চ যুদ্ধ সমুদ্র যুদ্ধের কৌশল, পরীক্ষায় অবস্থান করে যুদ্ধ পরীক্ষার মধ্যে, নাকি বিমান হামলার কৌশল, নাকি গেরিলা যুদ্ধ? তো ট্রেঞ্চ ওয়ারফেয়ার বলতে বোঝানো হচ্ছে পরীক্ষায় অবস্থান করে যে যুদ্ধ কৌশল, সেটাকে বলা হচ্ছে ট্রেঞ্চ যুদ্ধ। ওকে, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1917, 1918, 1919, 1920? সহজ প্রশ্ন, আশা করি সকলেই জানেন, 1919 খ্রিস্টাব্দ। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথমে নিরপেক্ষ থেকে পরে মিত্র শক্তির পক্ষে যোগ দেয়? মানে প্রথমে তারা কোনো পক্ষেই যোগ দেয়নি, ইম্পার্সিয়াল ছিল, পরবর্তীতে মিত্র শক্তির সাথে যোগ দিচ্ছে, অর্থাৎ ট্রিপল মানে অ্যালায়েন্সের সাথে যোগ দিচ্ছে। তো এটির ক্ষেত্রে আমরা যদি দেখি মানে অ্যালাইড পাওয়ারের সাথে যোগ দিচ্ছে। তো প্রথম দেশ যেটি নিরপেক্ষ ছিল পরবর্তীকালে মিত্র শক্তির সাথে জড়িত হচ্ছে, সেটির উদাহরণ হচ্ছে ইতালি। ওকে, ইতালি হচ্ছে পরবর্তীকালে মিত্র শক্তির সাথে জড়িত হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো এটির উত্তর হবে ইতালি। আচ্ছা, তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জিমারম্যান টেলিগ্রাম কি? জিমারম্যান টেলিগ্রাম কি? যুদ্ধবিরতির প্রস্তাব, জার্মানির গোপন বার্তা, নাকি মিত্র শক্তির চুক্তি, নাকি রাশিয়ান প্রত্যাহার ঘোষণা? তো জিমারম্যান টেলিগ্রাম ছিল জার্মানির গোপন বার্তা। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে মার্নের যুদ্ধ, মার্নের যুদ্ধ বলতে কি বোঝানো হচ্ছে? প্রথম বড় স্থলযুদ্ধ, সমুদ্র যুদ্ধ, বিমান যুদ্ধ, নাকি গেরিলা যুদ্ধ? তো মার্নের যুদ্ধ বলতে স্থল যুদ্ধকে বোঝানো হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন অস্ত্র প্রথমবার ব্যবহৃত হয়? পারমাণবিক বোমা, বিষাক্ত গ্যাস, মেশিন গান, নাকি ট্যাঙ্ক? তো বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে, খেয়াল রাখবেন। আচ্ছা, লিগ অব নেশনস কোন চুক্তির ফলাফল হিসাবে প্রতিষ্ঠিত হয়? ভিয়েনা চুক্তি, ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি, নাকি ট্রিয়ানন চুক্তি? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সহজ, ভার্সাই চুক্তি, 1919-এর ভার্সাই চুক্তি। ওকে, আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশ কেন্দ্রীয় শক্তির নেতৃত্ব দেয়? কোন দেশ কেন্দ্রীয় শক্তির নেতৃত্ব দেয়? ফ্রান্স, জার্মানি, রাশিয়া, নাকি যুক্তরাজ্য? তো এটির উত্তর হয়ে যাচ্ছে জার্মানি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে অ্যালায়েন্স সিস্টেম তৈরি হচ্ছে, অ্যালায়েন্স সিস্টেম মানেটা কি? অর্থনৈতিক চুক্তি, সামরিক জোট, নাকি বাণিজ্যিক নীতি, নাকি সাংস্কৃতিক চুক্তি? এটিও খুব সহজ প্রশ্ন,
সামরিক জোট ব্যবস্থা, অ্যালায়েন্স সিস্টেম, ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত, দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে, তো খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কোন যুদ্ধকে সোমের যুদ্ধ বলা হয়? সোমের যুদ্ধ, প্রথম ট্যাঙ্ক যুদ্ধ, বিমান যুদ্ধ, স্থলযুদ্ধ নাকি সমুদ্র যুদ্ধ? তো এটি হচ্ছে প্রথম ট্যাঙ্ক যুদ্ধকে বলা হচ্ছে সোমের যুদ্ধ। দেখুন, কিছু আনকমন প্রশ্নও আছে যেগুলো আপনারা যদি খেয়াল রাখেন আপনাদের জন্যই ভালো। তো কিছু আনকমন প্রশ্নও ইনক্লুশন করা হয়েছে সিলেবাস থেকেই, তো এই কারণেই ভিডিওটা দেখুন, যাতে কিছু আনকমন, কিছু যেগুলো আমরা বইয়ে সাধারণত পাই না, প্রশ্নগুলো যাতে খেয়াল থাকে, সেই জায়গাটি কভার করার চেষ্টা করা হয়েছে। ওকে, আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথম থেকে নিরপেক্ষ ছিল? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি নাকি রাশিয়া? তো এটি উত্তর হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু নিরপেক্ষ ছিল। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, স্লিফেন প্ল্যান। স্লিফেন প্ল্যান মানে কি? জার্মানির যুদ্ধ কৌশল, ফ্রান্সের প্রতিরক্ষা পরিকল্পনা, রাশিয়ার আক্রমণ নীতি নাকি যুক্তরাজ্যের নৌবাহিনী পরিকল্পনা? তো জার্মানির যুদ্ধ কৌশলকে বলা হচ্ছে স্লিফেন প্ল্যান। ওকে, আনকমন প্রশ্ন, কিন্তু খেয়াল রাখতে হবে। 16 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ অটোমান সাম্রাজ্যের পতন ঘটায়? মিত্রশক্তি, কেন্দ্রীয় শক্তি, নিরপেক্ষ দেশ নাকি রাশিয়া? তো মিত্রশক্তি, এরা অটোমান শক্তির পতন ঘটাতে সাহায্য করছে। ওকে, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ যুক্তরাষ্ট্র, বি জার্মানি, সি জাপান নাকি ইতালি? ইয়েস, তো এটির উত্তর হচ্ছে বেসিক্যালি জার্মানি। জার্মানি যেহেতু কেন্দ্রীয়ভাবে তারা অংশগ্রহণ করছে, সেই কারণে জার্মানির সবচেয়ে ক্ষতি কিন্তু বেশি হচ্ছে, এবং অনেককে ক্ষতিপূরণও দিতে বলা হচ্ছে জার্মানিকে, তো যেই কারণে জার্মানির আর্থিক দিক থেকে কিন্তু বিশাল ক্ষতিপূরণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। ওকে, আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে নারীরা কি ভূমিকা পালন করেছিলেন? মানে গৃহিণীর ভূমিকা নাকি কারখানায় শ্রমিক নার্সের ভূমিকা, সেনাবাহিনীতে সৈনিক হিসাবে কাজ করছেন নাকি রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন? তারা বেসিক্যালি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করছেন এবং হাসপাতালে নার্স হিসাবে তারা কিন্তু কাজ করছেন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন হয়? ব্রিটিশ সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য নাকি আমেরিকান সাম্রাজ্য? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে অটোমান সাম্রাজ্য। ওকে, অটোমান সাম্রাজ্য। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন সমুদ্র যুদ্ধ বিখ্যাত ছিল? জাটল্যান্ডের সমুদ্র যুদ্ধ, মিডওয়ারের সমুদ্র যুদ্ধ, পার্ল হারবারের যুদ্ধ নাকি কোরাল সি যুদ্ধ? এটিও একটু আনকমন প্রশ্ন, কিন্তু খেয়াল রাখতে হবে জাটল্যান্ডের সমুদ্র যুদ্ধ ছিল মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে একটা ফেমাস নেভাল ওয়ার। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে কোন প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? ট্যাঙ্ক, পারমাণবিক বোমা, রাডার নাকি কম্পিউটার? তো এটি খুব সহজ প্রশ্ন, আশা করি সকলেই পারবেন, ট্যাঙ্ক। ওকে, আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ রাশিয়ার সাথে পৃথক শান্তি চুক্তি করে? জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য নাকি ইতালি? তো রাশিয়ার সাথে শান্তি চুক্তি বা পিস ট্রিটি স্বাক্ষর করছে জার্মানি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তি রাশিয়াকে যুদ্ধ থেকে বের করে দেয়? রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে পার্টিসিপেশন থেকে মানে চলে যাচ্ছেন কোন সন্ধির পরে বা কোন চুক্তির পরে? অপশন এ ভার্সাই চুক্তি, অপশন বি ব্রেস্ট লিটোভস্ক চুক্তি, অপশন সি প্যারিস চুক্তি, অপশন ডি ট্রিয়ানন চুক্তি। তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে ব্রেস্ট লিটোভস্ক চুক্তি। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী ছিল? যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স নাকি রাশিয়া? তো এটির উত্তর হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন অঞ্চল পশ্চিম ফ্রন্ট নামে পরিচিত ছিল? ওয়েস্টার্ন ফ্রন্ট। ওকে, ফ্রান্স বেলজিয়ামের ফ্রন্ট নাকি রাশিয়া পোল্যান্ড, ইতালি অস্ট্রিয়া নাকি তুরস্ক গ্রিস? তো এটিরও উত্তর খেয়াল রাখতে হবে, ফ্রান্স এবং বেলজিয়ামের যে ফ্রন্ট বা এই দুটো দেশ মিলিয়ে যে ফ্রন্ট তৈরি করছেন সেটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্ট বা পশ্চিম ফ্রন্ট। ওকে, আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের উপনিবেশগুলো যুদ্ধে জড়িত ছিল? ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ, জার্মানির, অটোমান সাম্রাজ্য নাকি সবগুলো? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সিম্পলি সবগুলো। ওকে, সবগুলো। তো আমি আপনাদের এমসিকিউর ক্ষেত্রে বলেছি যখন সবগুলো যখন থাকে সেক্ষেত্রে উত্তর হওয়ার চান্স কিন্তু 80%,
মানে সবগুলোর উত্তর হওয়ার হার কিন্তু বেশি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে। এবং যদি থাকে ওপরের কোনোটিই নয়, সেটির উত্তর হওয়ার চান্স 10%, 10%, কারণ সেটার উত্তর খুব কম হয়। ওকে, সবগুলো থাকলে উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রেই, একটু খেয়াল রাখবেন। এটা একটা এমসিকিউ ট্রিক্স, মানে সবসময় 100% কাজে লাগবে তা নয়, কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন ঘটনা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করে? জিমারম্যান টেলিগ্রাম, পার্ল হারবার হামলা, নাকি রুশ বিপ্লব, নাকি ভার্সাই চুক্তি? তো এটি হচ্ছে জিমারম্যান টেলিগ্রাম। জিমারম্যান টেলিগ্রামের পরবর্তীকাল আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে পার্টিসিপেশন করছে। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনী কাইজারের সেনা নামে পরিচিত ছিল? জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, নাকি ফ্রান্স? তো কাইজার মানে সকলেই আশা করি বুঝতেই পারছেন, এটির উত্তর হবে রাশিয়া। ওহো, সরি, জার নয়, কাইজারের সেনা বলতে এখানে বেসিক্যালি জার্মানিকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, কাইজারের সেনা বলতে জার্মানিকে বোঝানো হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, একটু খেয়াল রাখবেন। প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনীকে কাইজারের সেনা বলা হচ্ছে? কাইজারের সেনা বলা হচ্ছে জার্মানিকে। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সরি। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশের রাজতন্ত্রের পতন ঘটে, অর্থাৎ মোনার্কি, তার পতন ঘটছে? রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, নাকি ইতালি? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়াতে রাজতন্ত্রের পরাজিত মানে পতন ঘটছে, যেহেতু বলশেভিক রেভলিউশন এই প্যারালালি একই সময়ে হচ্ছে, তো এই সময়কালে রাজতন্ত্রের পতন ঘটছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন অস্ত্র ব্যবহারের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়? মেশিন গান, তলোয়ার, ধনুক, নাকি বর্ষা? তো এটি খুব সহজ প্রশ্ন, আশা করি সকলেই বুঝতে পারছেন, মেশিন গান। ওকে, আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের উপনিবেশ আফ্রিকায় যুদ্ধে জড়িত ছিল? আফ্রিকায় প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব মোটামুটি সব মহাদেশেই দেখা যাচ্ছে কম বেশি। ওকে, তো ইউরোপ অবশ্যই মানে সেন্টার, কিন্তু তার পাশাপাশি অন্যান্য মহাদেশগুলোতেও কিন্তু যে উপনিবেশগুলো ছিল, ধরো ভারতের উপনিবেশ মানে ভারত বেসিক্যালি ব্রিটিশ উপনিবেশ, ভারতেও কিন্তু যুদ্ধে পার্টিসিপেট করছে, তা ভারতের সেনাদেরকেও কিন্তু যুদ্ধে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তো সেই রকমই আফ্রিকাতেও সমস্ত দেশের উপনিবেশগুলোই পার্টিসিপেট করছে, ব্রিটিশ সাম্রাজ্য, ফ্রান্স, নাকি জার্মানি, নাকি সবগুলো? তো এটির উত্তর হচ্ছে সবগুলো। ওকে, আচ্ছা, 32 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন শহরে প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করা হয়? সিজফেয়ার। এখন দেখবেন এই যুদ্ধবিরতির কথা খুব বারবার শোনা যাচ্ছে, যেহেতু চারিদিকে একটা যুদ্ধের আবহ, রাশিয়া ইউক্রেন, ওদিকে ইরান ইসরায়েল, ওকে, ইসরায়েল প্যালেস্টাইন, ভারত পাকিস্তান, বিভিন্ন দেশের যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, মিডল ইস্ট, সাউথ এশিয়া। তো সেই জায়গা থেকে যুদ্ধবিরতি শব্দটা সকলের কাছেই পরিচিত, সিজফেয়ার। তো প্রথম যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনী এন্টেটে নামে পরিচিত ছিল? এন্টেটে, খেয়াল রাখতে হবে, মিত্র শক্তি, কেন্দ্রীয় শক্তি, নিরপেক্ষ দেশ, নাকি অটোমান সাম্রাজ্য? তো মিত্র শক্তির যে সেনাবাহিনী তাদেরকে বলা হচ্ছে এন্টেটে, যেহেতু মিত্র শক্তিদের একত্রে বলা হচ্ছে ট্রিপল আতাত। ওকে, ট্রিপল এন্টেটে, তো সেখান থেকে এই এন্টেটে শব্দটা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের নৌবাহিনী জার্মানির বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করে? জার্মানির বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করছে কোন দেশের নৌবাহিনী? যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নাকি রাশিয়া? তো এটির উত্তর হবে যুক্তরাজ্য। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে কোন অঞ্চল পূর্ব ফ্রন্ট নামে পরিচিত ছিল? ইস্টার্ন ফ্রন্ট। ওয়েস্টার্ন ফ্রন্ট আমরা অলরেডি আলোচনা করলাম, ফ্রান্স এবং বেলজিয়াম। তো ইস্টার্ন ফ্রন্টে কারা ছিল? ইস্টার্ন ফ্রন্টে ছিল রাশিয়া এবং পোল্যান্ড, খেয়াল রাখবেন। ওকে, খেয়াল রাখবেন, এটা হচ্ছে ইস্টার্ন ফ্রন্ট, আর ফ্রান্স বেলজিয়াম হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্ট। ওকে, আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের সৈন্যরা আনজাক বা আনজাক নামে পরিচিত ছিল? তো আনজাক বলা হচ্ছে কোন দেশের সেনাদেরকে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ওকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডদেরকে বলা হচ্ছে আনজাক। ওকে, কাইজারের সেনাবাহিনী বলা হচ্ছে আমরা দেখলাম জার্মানি। ওকে, তো খেয়াল রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে কোন ঘটনা গ্যালিপলি অভিযান নামে পরিচিত? গ্যালিপলি অভিযান নামে পরিচিত অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ,
জার্মানির ফ্রান্স আক্রমণ, রাশিয়ার প্রত্যাহার নাকি যুক্তরাষ্ট্রের যোগদান? তো এটি হবে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধকে বলা হচ্ছে গ্যালিপোলি অভিযান। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের অর্থনীতি যুদ্ধের পর শক্তিশালী হয়? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জার্মানি, সবচেয়ে বেশি শক্তিশালী হয় কাদের? যুক্তরাষ্ট্রের। ওকে, তো খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশের সৈন্যরা ডববাই নামে পরিচিত ছিলেন? ডববাই। ওকে, ডাব্বাই নামে পরিচিত ছিল বেসিক্যালি যুক্তরাষ্ট্রের। ওকে, যুক্তরাষ্ট্রের যারা সেনা তাদেরকে বলা হচ্ছে ডাব্বাই। ওকে, 40 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয়? তো অস্ট্রিয়া হাঙ্গেরির সীমানা নতুন করে ম্যাপ রিক্রিয়েট করা হচ্ছে। তো প্রথম বিশ্বযুদ্ধ আপনাদের সিলেবাসে অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেখান থেকে আমি 40টা প্রশ্ন, কিছু আনকমন প্রশ্নও রেখেছি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। হ্যাঁ, মানে এইরকম প্রশ্নও থাকবে, আপনারা জানেন প্রশ্নও যেমন থাকবে, আপনারা জানেন না এরকম প্রশ্নও থাকবে। সেই কারণেই প্রিপারেশনটা আমাদের বিভিন্ন জায়গা থেকে এমসিকিউটাকে বেশি মাত্রায় দেখার চেষ্টা করতে হবে। ওকে, তো আমি 200 করে এমসিকিউ সিরিজ শুরু করেছি, আজকের তৃতীয় সিরিজ। তো এমসিকিউগুলো মনোযোগ দিয়ে বারবার দেখার চেষ্টা করুন, কারণ এমসিকিউ দেখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি এই পিডিএফগুলো, মানে এই যে পিডিএফ 40 পাতার পিডিএফ প্রায় দীর্ঘ সময় লেগেছে বানাতে। তো এটি আমি টেলিগ্রাম চ্যানেল সার্থক ইতিহাস পাঠেও আপলোড করে দেবো পরবর্তী সময়ে, কিন্তু ভিডিওটা দেখা বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সট্রা ফ্যাক্টস অনেক সময় বলে থাকি, তার পাশাপাশি ভিডিও দেখলে আপনাদের মেমোরিতে গেঁথে যাওয়ার চান্স বেশি। ওকে, মানে মনে থাকবে বেশি। তো প্রথম বিশ্বযুদ্ধের উপর আমরা 40টা প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ রিলেটেডও আমরা 40টা প্রশ্ন আমি রেখেছি 200 প্রশ্নের মধ্যে, যেগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন সালে শুরু হচ্ছে? এটা সকলেই জানেন, 1939 থেকে 45। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির নেতৃত্বে কে ছিল? অক্ষ শক্তি কাদের নিয়ে তৈরি হচ্ছে? অক্ষ শক্তি তৈরি হচ্ছে জার্মানি, জাপান এবং ইতালি, এবং নেতৃত্ব ছিল জার্মানির। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, ব্লিটজক্রিগ কৌশল, ব্লিটজক্রিগ মানে একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কোন দেশ ব্যবহার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে? ইতালি, জার্মানি, জাপান নাকি রাশিয়া? তো এটি উত্তর হচ্ছে জার্মানি। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি না, পার্ল হারবারে জাপানের হামলা কোন সালে হয়? পার্ল হারবারে জাপান কবে হামলা করছে বেসিক্যালি? 1939, 1940, 1941 নাকি 1942? তো এটির উত্তর আশা করি সকলেই জানেন, এটির উত্তর হবে সিম্পলি 1941। আচ্ছা, এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র বা আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে বোম ফেলছে, সকলেই জানেন জাপানের। তো হিরোশিমাতে কবে বোম ফেলা হচ্ছে? এটি খুব সহজ প্রশ্ন, সকলেই আশা করি জানেন, 1943, 44, 45 নাকি 46? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি 1945। ওকে, 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকি, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? লিগ অব নেশনস, জাতিসংঘ, ন্যাটো নাকি ওয়ার্স প্যাক্ট? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বেসিক্যালি জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে জাতিসংঘ করা আছে, এটা উত্তর হবে জাতিপুঞ্জ। ওকে, এটি একটু খেয়াল রাখবেন। ওকে, তো বেসিক্যালি এটি টাইপিং মিস্টেক হয়ে গেছে, জাতিসংঘ হবে না, জাতিপুঞ্জ হবে। সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে তৈরি হচ্ছে জাতিসংঘ, যেটি উড্রো উইলসনের নেতৃত্বে তৈরি হচ্ছে। ওকে, 1919-20 এরকম সময়কাল, আর এটার সময়কাল হচ্ছে 1945। ওকে, একটু খেয়াল রাখবেন। ওকে, জাতিপুঞ্জ। ওকে, আচ্ছা। ডি ডে আক্রমণ কোথায় সংগঠিত হয়েছিল? নরম্যান্ডি, প্যারিস, বার্লিন নাকি মস্কো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নরম্যান্ডিতে। ওকে, এটি অনেক জায়গায় প্রশ্নটি এসেছে, তো খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ বা স্ট্যালিনগ্রাদ যুদ্ধ, এটি কোন দুই দেশের মধ্যে হয়েছিল? দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো তো দীর্ঘ সময়ের যুদ্ধ, মানে 5-6 বছর ধরে চলা, এবং বিভিন্ন দেশ পার্টিসিপেট করছে। তো সেই দেশের অভ্যন্তরেও আবার যুদ্ধ হচ্ছে এই একই সাথে প্যারালালি, যে যুদ্ধগুলো আবার আলাদা আলাদা নাম ছিল। এখন যেমন যে কোনো অপারেশন করলে তার নাম দেওয়া হয়, সেরকম যুদ্ধগুলোরও নাম ছিল। তো স্ট্যালিনগ্রাদের যুদ্ধ বেসিক্যালি কার কার মধ্যে হচ্ছে? জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান নাকি রাশিয়া? তো এটির উত্তর হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, হিরোশিমা এবং নাগাসাকিতে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হলোকাস্ট মানে কি? হলোকাস্ট কথাটির অর্থ হচ্ছে হিটলারের নেতৃত্বে নাৎসিদের যে গণহত্যার নিয়ম, সেটাকে বলা হচ্ছে হলোকাস্ট। এবং এই হলোকাস্ট নিয়ে প্রচুর মুভিও আছে। হলোকাস্ট মানে কি, ধরুন কোনো একটা চেম্বারের মধ্যে 10,000 মানুষকে ঢুকিয়ে দেওয়া হলো, ওকে, এরকম গল্প পাওয়া যায় যে স্নান করানো হবে তোমাদেরকে, এবং ছোট ছোট একটা কুটুরি, সেখানে মানে 4-5 জনকে একসাথে পুড়ে দেওয়া হচ্ছে, এবং এরকম 10,000 মানুষকে একটা জায়গায় পুড়ে দিয়ে কি করা হচ্ছে না, ওপর থেকে গ্যাস ছেড়ে দেওয়া হচ্ছে। ওকে, এবার গ্যাস ছেড়ে দেওয়ার ফলে প্রত্যেকেই শ্বাসকষ্টজনিত কারণে মারা যাচ্ছে। এরকম ভাবে 10,000, 20,000 এরকম ভাবে ইহুদিদের হত্যা করছে, বাচ্চা বয়স্ক থেকে শুরু করে, মানে কাউকেই ছাড় দেননি। তো হিটলার এরকম ভাবে প্রায় লাখ লাখ লোককে মারছেন, যেটাকেই বলা হয় হলোকাস্ট। ওকে, তো বেসিক্যালি ইহুদি নিধনযোগ্য নাৎসিদের দ্বারা সেই ঘটনাকেই হলোকাস্ট বলা হয়। এটি একটু খেয়াল রাখবেন, হিটলারের রাজত্বকালে এটা হচ্ছে, যে কারণে হিটলারকে স্বৈরাচারী রাজা বলা হচ্ছে, ডিকটেটর। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের নেতা ছিলেন উইনস্টন চার্চিল? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স নাকি রাশিয়া? তো যুক্তরাজ্য, বেসিক্যালি ইউকে। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্ব কোন যুদ্ধকে মিডওয়ারের যুদ্ধ বলা হচ্ছে? সমুদ্র যুদ্ধ, স্থলযুদ্ধ, বিমান যুদ্ধ নাকি গেরিলা যুদ্ধ? তো এটির উত্তর হবে সমুদ্র যুদ্ধ। ওকে, সমুদ্র যুদ্ধ। আচ্ছা। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনীকে বলা হচ্ছে ওয়েহারমাক্ট? ওয়েহারমাক্ট নামে কারা পরিচিত ছিল? জার্মানি। জার্মানি সেনাদেরকে বলা হচ্ছে ওয়েহারমাক্ট, তো বা ওয়েহারমাক্ট। তো এইগুলো একটু ক্রিটিক্যাল, একটু টার্মগুলো খটোমটো, কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আনকমন কিছু প্রশ্ন কিন্তু আপনারাও পরীক্ষায় পাবেন, যে কারণে এই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা। ওকে, তো একটু খেয়াল রাখবেন, কারণ ইম্পর্টেন্ট এগুলো একই সাথে, কারণ প্রশ্ন যেহেতু প্রচুর কম্পিটিশন, আমাদের প্রচুর মার্কস পেতে হবে, সেই কারণে প্রশ্নের দেখার যে টেন্ডেন্সি সেটা বাড়াতে হবে বিভিন্ন জায়গা থেকে। ওকে, প্রশ্ন দেখতে হবে, এবং প্রশ্ন অবশ্যই সঠিক প্রশ্ন দেখার চেষ্টা করতে হবে বেশি, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, 54 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন চুক্তি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন চুক্তি হচ্ছে জার্মানির সাথে সোভিয়েত ইউনিয়নের? ওকে, তো মলোটভ রিবেন্ট্রপ চুক্তি, ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি নাকি ইয়াল্টা চুক্তি? খুব সহজ প্রশ্ন, মলোটভ রিবেন্ট্রপ চুক্তি। এগুলো দেখুন অপশন দেখেই করতে পারবেন, হ্যাঁ, কারণ ভার্সাই, প্যারিস এগুলো এই সময়কালের নয়, ইয়াল্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হচ্ছে। তো এই যে মলোটভ, ঠিক আছে, এই নাম থেকেই বোঝা যাচ্ছে মোটামুটিভাবে রাশিয়ার সাথে কোনো একটা চুক্তি হচ্ছে বা সোভিয়েত ইউনিয়নের চুক্তি। ওকে, তো এটি অপশন থেকে, যে অমিট অপশনস, এখান থেকেও আমরা এমসিকিউ করতে পারি। কিভাবে এমসিকিউ করব, সেখানে অমিট অপশন, কোন অপশনটা একদমই হবে না, সেটা আপনারা একটু খেয়াল করলে, একটু পড়াশোনার মধ্যে থাকলে বুঝতে পারবেন। ওকে, তো এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। 55 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ পোল্যান্ড আক্রমণ করে শুরু করে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বেসিক্যালি পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে। পোল্যান্ড আক্রমণ কারা করেছিল? জার্মানি করেছিল। ওকে, 1939-এর ঘটনা, এটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও আপনাদের সাথে বানাবো, যেটাতে মানে হাউ টু সলভ এমসিকিউ বা এমসিকিউ ট্রিক্স কি কি আমরা পরীক্ষায় ইউজ করতে পারি, সেই সংক্রান্ত একটা ভিডিও আমি আগামীকাল আপলোড করার চেষ্টা করবো। ওকে, অনেক এমসিকিউ প্রশ্ন আছে বা অনেক এমসিকিউ প্রশ্ন থাকে যেগুলো আমরা হয়তো উত্তরই জানি না, কিন্তু অপশনের মাধ্যমে কিভাবে উত্তর করব, কোনটা অপশন উত্তরের সঙ্গে যাবে, কোনটা যাবে না, কোনগুলো হওয়ার চান্স বেশি, সাইকোলজি কি বলে, ট্রিক্স কি বলে, তো এই জিনিসগুলো সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, আচ্ছা। তো ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? সকলেই জানেন, যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। ওকে, আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের যে যুদ্ধ, সেটা কোন ধরনের যুদ্ধ? ব্রিটেনের যুদ্ধ ছিল বিমান যুদ্ধ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনীকে রেড আর্মি বলা হচ্ছে? রেড আর্মি বলা হচ্ছে বেসিক্যালি সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয়? দ্বিতীয় পারমাণবিক বোমা বলে দিয়েছে। তো যখন অপশন দেখবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এই ধরনের কোনো ছোট কিছু আছে নাকি, বা ধরুন প্রশ্নটা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে পারমাণবিক বোমা ফেলা হয়নি, এইখানে একটা দন্তে নয় হস্যি আছে,
ঠিক আছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে, আপনারা হয়নি দন্ত নয় হচ্ছেটা দেখলেন না, হয়েছে মনে করে করে দিয়ে চলে এলেন হিরোশিমা নাগাসাকি ইত্যাদি ইত্যাদি। তো এই উত্তরের ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালোভাবে দেখাটাও খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই। হ্যাঁ, তো প্রশ্নটি ভালোভাবে নিরীক্ষণ করা, প্রশ্নটা ভালো করে পড়া, ক্লিয়ারলি পড়া, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এটির উত্তর কি হবে? দ্বিতীয় পারমাণবিক বোমা বলা হয়েছে, তো বেসিক্যালি নাগাসাকি, প্রথম বলেনি, দ্বিতীয় বলেছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন সম্মেলনে যুদ্ধোত্তর বিশ্বের পরিকল্পনা করা হয়? যুদ্ধ উত্তর বিশ্বের পরিকল্পনা করা হয় কোন সম্মেলনে? না, ইয়াল্টা সম্মেলন 1945। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে বিশালভাবে প্রভাব বিস্তার করছে? যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য নাকি জার্মানি? তো এটির উত্তর হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রের একটা বাড়বাড়ন্ত বা ক্ষমতার আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে 1945-এর পরবর্তীকালকে বলা যায় কোল্ড ওয়ার ফেজ, যেখানে দুটো শক্তি দেখা যাচ্ছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের শক্তি ফার্স্ট ওয়ার্ল্ড, আর একটা দেখা যাচ্ছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তৈরি হওয়া শক্তি, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড বা দ্বিতীয় বিশ্ব। আর একটা বিশ্ব থাকছে যেটাকে বলা যায় থার্ড ওয়ার্ল্ড, যেখানে আমরা পাচ্ছি বেসিক্যালি ভারতবর্ষ। ওকে, তারপরে যেখানে আমরা পাচ্ছি ইন্দোনেশিয়া। ওকে, তো এই যে দেশগুলো, এগুলোকে বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের দেশ, যারা নিরপেক্ষ নীতি নিয়েছিল। ওকে, তো একটু খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ ফ্রান্সের অংশবিশেষ দখল করে ভিসি সরকার গঠন করে? তো ফ্রান্স দখল করছে এবং সেখানে সরকার গঠন করছে, যে সরকারটার নাম ভিসি সরকার। তো এটি কে করছে? নাকি জার্মানি। ওকে, খেয়াল রাখবেন। জোসেফ স্ট্যালিন কোন দেশের নেতা? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, সকলেই আশা করি জানেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন অঞ্চলকে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট বলা হচ্ছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্ব ফ্রন্ট বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানিকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, আনকমন প্রশ্ন, একটু মাথায় রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন দেশের সৈন্যরা কামিকাজে আক্রমণ চালায়? কামিকাজে, কামিকাজে নামটা শুনেই দেখুন, এই যে এমসিকিউ করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউ কিভাবে পড়বো, কিভাবে করব, এই ট্রিক্সগুলো আমরা একটা ক্লাস নিয়ে নেবো। ওকে, তো কামিকাজে নামটা থেকেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন আশা করি। ওকে, একটু পড়াশোনার মধ্যে যদি থাকেন। তো জাপান, জার্মানি, ইতালি নাকি রাশিয়া? তো এটির উত্তর হয়ে যাচ্ছে জাপান। দেখুন, জাপানের নামগুলো আমরা এরকম পাই, কাওয়াসাকি, কামিকাজে, নাগাসাকি। ঠিক আছে, তো এই যে নামগুলো, এই নামগুলো থেকে আমরা কিন্তু আন্দাজ করতে পারি এটা জাপান। ঠিক আছে, আবার আহ, এই যে টপ, মানে লোভো টপ, ঠিক আছে, এই যে টপ, মানে এইগুলো বেসিক্যালি ইউএসএসআর বা রাশিয়ার সাথে যুক্ত নাম, এগুলো আমরা করতে পারি। ওকে, তো এই যে জায়গাগুলো, এই অপশনগুলো বা এটা কোনটার সাথে কোনটা যেতে পারে, এটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আমরা চেষ্টা করব একটা ক্লাস নিয়ে নিতে। ওকে, আচ্ছা, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, অনেক নেগেটিভ কমেন্টও আসছে যে সিলেবাস থেকে প্রশ্ন হচ্ছে না, হ্যাঁ, ছাত্রদেরকে নাকি আমি দিশেহারা করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। আপনারা দিশেহারা হচ্ছেন নাকি বা ক্লাসগুলো থেকে উপকার হচ্ছে নাকি, অবশ্যই একটু চ্যানেলটার সাথে যদি থাকেন তো একটু কমেন্টে লিখে জানাবেন। ওকে, অনেকেই ডিমোটিভেট করার চেষ্টা করছে, আমার চ্যানেল থেকে কোনো টাকা পয়সার ইনকামও নেই, কোনো ফিনান্সিয়াল ব্যাপারও নেই, আমি জাস্ট ভিডিও করছি যারা বাড়িতে বসে ফ্রিতে নিজের জন্য প্রিপারেশন করছেন, যাদের কোচিং এর সামর্থ্য নেই তাদের জন্য ভিডিও করা। প্রচুর ব্যস্ততা সত্ত্বেও এইগুলো করার কারণে হচ্ছে কিছু মানুষের যদি উপকার হয়, কিছু মানুষ যদি এসএসসি পরীক্ষাটা ভালো স্কোর করে, সেই উদ্দেশ্যে করা। ওকে, বাট ডিমোটিভেশন, নেগেটিভ কমেন্টস এগুলোও আসছে, কিন্তু আমি মনে করি 1% অফ নেগেটিভিটি ক্যান রিডিউস 100% পজিটিভিটি। 1% নেতিবাচকতা চলে এলে 100% ইতিবাচকতা চলে যায়। তো আমি নেতিবাচক কমেন্টগুলোকে মাথায় রাখছি না, আপনাদের জন্য ভিডিও বানাতে থাকছি, বানাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, কমেন্টে একটু জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, এসএসসি ওরিয়েন্টেড ভিডিও হচ্ছে কিনা সেটা অবশ্যই একটু জানাবেন। ওকে, আচ্ছা, যারা পজিটিভলি একদম মন দিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যই করা, যাতে একটু আপনাদের উপকার হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? রাডার, ট্যাঙ্ক, বিমান নাকি সবগুলো? তো সবগুলো উত্তর, আমি যে বলেছি একটা ট্রিক্স, যে সবগুলো থাকবে, সবগুলো উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের অর্থনীতি যুদ্ধের পর শক্তিশালী হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হয়েছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান নাকি রাশিয়া? তো এটি অবশ্যই যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে গড়ে উঠছে। ওকে, তো আমরা সেটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা,
৬৮ নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনীকে অ্যাক্সিস বলা হচ্ছে? অ্যাক্সিস পাওয়ারের সাথে যুক্ত কে কারা ছিল? ঐক্য শক্তি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, আশা করি সকলেই জানে। ওকে, আচ্ছা আচ্ছা, মুসোলিনি কোন দেশের নেতা? এটা সকলেরই জানা, আমি বেশি ডিসকাস করছি না, ইতালির। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন যুদ্ধ আল আলামেইনের যুদ্ধ নামে পরিচিত ছিল? আল আলামেইনের যুদ্ধ কোথায় হচ্ছে? উত্তর আফ্রিকাতে। এগুলো একটু ক্রিটিক্যাল, একটু আনকমন, কিন্তু খেয়াল রাখতে হবে। উত্তর আফ্রিকার যুদ্ধকে বলা হয়েছে আল আলামেইনের যুদ্ধ। তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আনকমন, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সেনারা অপারেশন বারবারোসা চালায়? দেখুন, এটাও অপশন দেখে উত্তর করা যায়, আমি না জানলেও উত্তর করতে পারবো। ওকে, তো বারবারোসা কোথায় হচ্ছে? নাকি জার্মানি। তো এই নামগুলো থেকে আপনারা একটু খেয়াল করতে পারবেন। ওকে, তো এই ট্রিক্সগুলো একটু কাজে লাগাতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন দেশের নৌবাহিনীকে বলা হচ্ছে ইম্পেরিয়াল নেভি? তো ইম্পেরিয়াল নেভি বলা হচ্ছে বেসিক্যালি জাপানের নৌবাহিনীকে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শহরে ব্যাপক বোমা বর্ষণ হয়? লন্ডন, বার্লিন, টোকিও, নাকি সবগুলো? তো সব জায়গাতেই বোমা বর্ষণ, বোমা ফেলাটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হচ্ছে। ওকে, তো সেই সময়কালেই আমরা বোম্বিং, ঠিক আছে, বোমা বা বিমানের যে ব্যবহার, ওকে, যুদ্ধ বিমানের ব্যবহার, এটা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কাল থেকেই। ওকে, এবং এখন যুদ্ধ মানেই দেখবেন একদম এয়ারক্রাফটের ইউজ বেশি, মানে হাতাহাতি সামনাসামনি যুদ্ধ আর সেই নেই, ঘোড়া নিয়ে যাচ্ছেন আকবর, সেই যুদ্ধ আর নেই। ওকে, তো এখন যুদ্ধ হচ্ছে টেকনোলজির যুদ্ধ, এখন যুদ্ধ হচ্ছে একদম শার্প ব্রেনের যুদ্ধ। ওকে, তো টেকনোলজির যুগ, টেকনোলজির যুদ্ধ হচ্ছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের প্রতিরোধ আন্দোলন ফ্রি ফ্রান্স নামে পরিচিত ছিল? এটির উত্তর অফকোর্স ফ্রান্স। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন সম্মেলনে জার্মানিকে বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়? জার্মানি দেশটাকে ভেঙে দেওয়া হবে, দুটো টুকরো করে দেওয়া হবে। এই সিদ্ধান্তটা কোন সম্মেলনে নেওয়া হয়? পটসডাম সম্মেলনে। ওকে, পটসডাম সম্মেলন, খেয়াল রাখবেন। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সৈন্যরা ম্যানহাটান প্রজেক্টের সাথে যুক্ত ছিল? ম্যানহাটান প্রজেক্টের সাথে যুক্ত ছিল কোন দেশের সৈন্যরা? নাকি ইউএসএ? ওকে, যুক্তরাষ্ট্রের সৈন্যরা। ওকে, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের সেনাবাহিনী কুস্কের যুদ্ধে জয়ী হয়? কুস্কের যুদ্ধে জয়ী হচ্ছে কোন দেশের সেনারা? সোভিয়েত ইউনিয়ন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন দেশের নেতা ছিল সোরা হিরোহিতো? দেখুন, এই হিরোহিতো, নাগাসাকি, মাতসুই, ঠিক আছে, এই নামগুলো দেখলেই আপনারা সহজেই উত্তর করতে পারবেন, একদম পরীক্ষায় যদি উত্তর নাও জানেন তাও করতে পারবেন। ওকে, তো সেই কারণে কিভাবে জানবেন, কিভাবে কি করা যায়, সেগুলো নিয়ে একটা আলোচনা করা দরকার। তো এটি থেকে আমরা আশা করি উত্তরটা বুঝতে পারছি যে হিরোহিতো মানেই হচ্ছে জাপান। ওকে, তো এটির উত্তর হচ্ছে জাপান। আচ্ছা, ৭৯ নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্ট নামে পরিচিত? প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্ট হচ্ছে জাপান এবং যুক্তরাষ্ট্র, একদম প্যাসিফিক ওশিয়ানের ওপর অঞ্চল, সেখানেই তারা যুদ্ধ বিগ্রহ চালাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানি, প্রথম বিশ্বযুদ্ধও তাই, এবং লাভবান কে হচ্ছে? যুক্তরাষ্ট্র। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল। আচ্ছা, নাৎসি পার্টির প্রতিষ্ঠাতাকে? অ্যাডলফ হিটলার, সকলেই জানেন। নাৎসি দলের প্রতীক কি ছিল? খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় প্রশ্নটি এসছে, সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। ওকে, স্বস্তিক চিহ্ন। ওহো, স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলে যাচ্ছি আমি। হুম, কিরকম হয়? ফরগেট। ওকে, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, স্বস্তিক চিহ্ন আপনারা একটু এখানে দেখে নেবেন যারা মন দিয়ে ক্লাস করছেন। আচ্ছা, স্বস্তিক চিহ্ন ছিল নাৎসি দলের প্রতীক। তো একদমই এটা খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং স্বস্তিক চিহ্নের পাশাপাশি তিনি আর্য, নিজেকে আর্য বলে ঘোষণা করা, নীল রক্তের মানুষ বলে ঘোষণা করা, এই ব্যাপারগুলো তো ছিলই। ঠিক আছে, তো এগুলো এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে। ওকে, তো খেয়াল রাখবেন এই প্রসঙ্গে। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি ফ্যাসিবাদ দলের মূল দর্শন কি ছিল? নাৎসি ফ্যাসিবাদ দলের মূল দর্শন কি ছিল? সাম্যবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, স্বৈরতন্ত্র, নাকি গণতন্ত্র? জাতীয়তাবাদ এবং স্বৈরতন্ত্র। আচ্ছা, জাতীয়তাবাদ কেন বলা হচ্ছে? বারবার দেখবেন জার্মান জাতির কথা বলছেন তিনি, আর্য জাতির কথা বলছেন, তো নিজের জাতির জন্য লড়াই করার কথা বলছেন হিটলার। হ্যাঁ, এবং হিটলার এতটাই প্রভাব, তিনি যখন হাততালি দিচ্ছেন, মানে যখন তিনি বক্তৃতা দিতে মঞ্চে উঠছেন,
যখন তিনি হাত তুলছেন লোকে হাততালি দেওয়া শুরু করছে, যখন হাত নামিয়ে দিচ্ছে লোক হাততালি দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে একজন স্বৈরাচারী সরকারের, স্বৈর প্রধানের ক্ষমতার দৃশ্যায়ন। ওকে, তো ডিকটেটর বলে একটা সিনেমায় আছে, দেখবেন চার্লি চ্যাপলিন অভিনয় করেছেন, আপনারা দেখতে পারেন, খুব ইম্পর্টেন্ট মানে এই প্রসঙ্গে দেখাটা। তো সেই হচ্ছে হিটলারের গল্প। তো হিটলার বেসিক্যালি ন্যাশনালিজম, তার পাশাপাশি ডিকটেটরশিপ, এই দুটোকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। ওকে, তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, নাইট অফ দ্য লং নাইটস মানে কি ছিল? নাইট অফ দ্য লং নাইটস মানে হচ্ছে নাৎসি দলের অভ্যন্তরীণ শুদ্ধি। হ্যাঁ, নাৎসি দলের মধ্যে কারা ডিকটেটর হয়ে কাজ করছে, কারা নাৎসিবাদী, তো এই ব্যাপারটা বোঝার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেটার নাম হচ্ছে নাইট অফ দ্য লং নাইটস। ওকে, তো এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 85 নম্বর প্রশ্ন, নাৎসিরা কোন গ্রুপকে প্রধানত নিশানা করেছিল? তো আমি আগেই বলেছি, ইহুদিদেরকে তারা মারছেন, ইহুদি হত্যার যোগ্যকেই বলা হচ্ছে হলোকাস্ট। হ্যাঁ, তো এটিও খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, হিটলার নাৎসি জার্মানির সময়কালে গোপন পুলিশ মানে একদম স্পাইং বা স্পিওনেজ বা কি বলবো গুপ্তচর ব্যবস্থার জন্য গোপনে কিছু পুলিশদের নিয়োগ করেছিলেন, যাদেরকে কি বলা হচ্ছে? গেস্টাপো, এসএস, নাকি ওয়েহারমাক্ট, নাকি কেজিবি? তো এটির উত্তর হচ্ছে গেস্টাপো। গেস্টাপো হচ্ছে গোপন পুলিশ বাহিনী, যাদেরকে বলা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি ফ্যাসিবাদের প্রচারণার প্রধান মাধ্যম কি ছিল? প্রোপাগান্ডা, সামরিক শক্তি, অর্থনৈতিক নীতি, নাকি শিক্ষা? নাৎসিরা নিজেদেরকে প্রচার করছেন কিভাবে জনগণের কাছে? অবশ্যই প্রোপাগান্ডা, এবং এখনকার পলিটিক্সেও দেখবেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিসই হয়ে গেছে প্রোপাগান্ডা। ওকে, কোনো একটা দল, কোনো একটা রং, কোনো একটা ছবি, কোনো একটা নেতার মুখ ইত্যাদি দিয়ে প্রোপাগান্ডা করে এখন মানুষের পলিটিক্স চালিত হয়। এখন শিক্ষা করেছি, হ্যাঁ, পড়াশোনা, টাকা পয়সা, সামরিক শক্তি বাড়িয়েছে, এইসব নিয়ে কিন্তু এখন রাজনীতি হয় না। এখন আমরা বেসিক্যালি প্রোপাগান্ডা দেখে ভোট দিই সাধারণ মানুষ। ওকে, তো এই হচ্ছে সমস্যার জায়গা, যেটা নাৎসির সময়কালেও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, নাৎসি জার্মানি ফুয়েরার মানে কে? ফুয়েরার অর্থাৎ অ্যাডলফ হিটলার, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি ফ্যাসিবাদ কোন বইয়ের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে? নাৎসিবাদের যে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ মানে এই প্রসঙ্গে মানে কি এক্সট্রিমিস্ট ডিকটেটরকে বোঝানো হচ্ছে। ওকে, ফ্যাসিবাদ মানে ইতালি এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মাথায় চলে আসতে পারে, যে নাৎসিবাদ জার্মানি, ফ্যাসিবাদ ইতালি, কিন্তু এখানে ফ্যাসিবাদ একটা ইংরেজি শব্দ, ফ্যাসিজম। ওকে, ফ্যাসিজম মানে কি যেখানে উগ্রতা, স্বৈরতন্ত্রের কথা বলা হচ্ছে। ওকে, তো ফ্যাসিবাদ কোন গ্রন্থের ওপর ভিত্তি করে নির্মাণ হচ্ছে? মেইন ক্যাম্প, যেটা হিটলারের লেখা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, নাৎসি জার্মানির কোন শিবিরে গণহত্যা সংঘটিত হয়? বিভিন্ন শিবির ছিল, আর্মি ক্যাম্প ছিল, তো কোথায় গণহত্যা হচ্ছে? আউসভিটস, গুলাগ, সিবেরিয়া, নাকি ডাচাও? তো এটির উত্তর হবে আউসভিটস। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, নাৎসিবাদের বা নাৎসি ফ্যাসিবাদের অর্থনৈতিক নীতি কি ছিল? সমাজতন্ত্র, পুঁজিবাদ, যুদ্ধভিত্তিক অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি? তো যুদ্ধভিত্তিক অর্থনীতি, যুদ্ধ করব, শোষণ করব, টাকা পয়সা এক্সট্রাক্ট করব, এই ছিল তাদের নীতি। ওকে, 92 নম্বর প্রশ্ন, নাৎসি জার্মানির প্রচার মন্ত্রী কে ছিল? বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করছেন, ঠিক আছে, নাৎসির হিটলারের প্রচারের জন্য, হিটলারের নীতির প্রচারের জন্য বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করছেন মিডিয়া। ঠিক আছে, মিডিয়াকে একদম হাত করে নিয়েছিলেন, মিডিয়াকে নিজের করে নিয়েছিলেন নাৎসিবাদের সময়কালে হিটলার। তো যিনি প্রচারমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে জোসেফ গোয়েবেলস। এই জন্য যদি কেউ খারাপ মিডিয়ার লোক হয়, সরকারের হয়েই যদি কথা বলে, পক্ষপাত হয়ে কথা বলে, তখন তাদেরকে গোয়েবেলসের সাথে অনেকেই তুলনা করে। ওকে, তো এটা খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, নাৎসি ফ্যাসিবাদ কোন ধর্মের বিরুদ্ধে ছিল? ইহুদি ধর্ম, বারবার বলে লাভ নেই। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি জার্মানির নুরেমবার্গ আইন কি? নুরেমবার্গ আইন মানে কি? ইহুদিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন, যুদ্ধের আইন, অর্থনৈতিক আইন, নাকি শিক্ষার আইন? তো ইহুদিদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক আইন, সেটাকে বলা হচ্ছে নুরেমবার্গ অ্যাক্ট বা আইন। ওকে, আচ্ছা, নাৎসি ফ্যাসিবাদ বা হিটলার কবে ক্ষমতায় আসেন? বেসিক্যালি 1933 সাল, ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, নাৎসি জার্মানি ক্রিস্টান কাক্ট। ওকে, ক্রিস্টালান কাক্ট। ওকে, তো বেসিক্যালি এই শব্দগুলো হচ্ছে জার্মানি শব্দ। ওকে, জার্মানি ভাষায় বলা হচ্ছে, তো একটু মাথায় রাখবেন উচ্চারণটা, আপনারা যেভাবে যা করতে পারেন, ক্রিস্টাল নাকাট,
বা ইত্যাদি ইত্যাদি। একটু টার্মটাকে খেয়াল রাখবেন। মানেটা কি না, ইহুদিদের বিরুদ্ধে যে হিংসা, ইহুদিদেরকে যে মারার যে প্ল্যান, এই শব্দটাকে বোঝাতে গিয়ে ক্রিস্টাল নাট বা ক্রিস্টানাকাট ইত্যাদি শব্দ ইউজ করা হচ্ছে। তো এই শব্দটা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে নাৎসি ফ্যাসিবাদে এসএস বলে একটা দপ্তর ছিল, বা এসএস একটা গ্রুপদেরকে বলা হচ্ছে। এসএস মানে কি, সামরিক বাহিনীকে এসএস বলা হচ্ছে। ওকে, গোপন পুলিশদেরকে কি বলা হচ্ছে, একটু আগেই বললাম, গেস্টাপো। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, নাসি জার্মানির আরেকটা নীতি ছিল লেবেন্স রাউম। এবার লেবেন্স রাউম নীতি মানে কি, অর্থনৈতিক সম্প্রসারণ, ভূখণ্ড সম্প্রসারণ, সাংস্কৃতিক সম্প্রসারণ নাকি ধর্মীয় সম্প্রসারণ? তো ভূখণ্ড সম্প্রসারণ অর্থাৎ জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশনকে বলা হচ্ছে লেবেন্স রাউম। ওকে, খেয়াল রাখবেন। নাৎসি ফ্যাসিবাদ কোন দেশে ছিল? জার্মানিতে। আচ্ছা, নাৎসি জার্মানির শ্রম শিবির কি নামে পরিচিত ছিল? কনসেন্ট্রেশন ক্যাম্প, গুলাগ, রিফর্ম ক্যাম্প নাকি পুনর্বাসন ক্যাম্প? অবশ্যই কনসেন্ট্রেশন ক্যাম্প। তো আমরা 100টা প্রশ্ন আলোচনা করলাম। হ্যাঁ, নাৎসিবাদ সংক্রান্ত আরও প্রশ্ন আছে। তো আমরা আরও 100টি প্রশ্ন আলোচনা করব। সঙ্গে থাকুন। অনেক ইম্পর্টেন্ট কিছু জায়গা বলা হচ্ছে, বা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হচ্ছে, যেটা ইউরোপের ইতিহাস থেকে। ভারতের ইতিহাস আমরা সচরাচর পড়ে থাকি। তো এই ভিডিওটা এই কারণেই আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ ইউরোপের ইতিহাস আমরা সচরাচর কম পড়ি, কম জানি, ঠিক আছে, কম পড়া হয়। তো সেই জায়গা থেকে প্রশ্নগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আমি এক একটা পার্টের প্রায় 40টার কাছাকাছি প্রশ্ন রেখেছি, যাতে মেজর প্রশ্নগুলো কভার করা যায় কিছু আনক্রিটিক্যাল প্রশ্নের সাথেও। ওকে, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনাদের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, 101 নম্বর প্রশ্ন, নাৎসি ফ্যাসিবাদের পতন কবে হচ্ছে? 1945 যুদ্ধের শেষ, নাৎসিবাদেরও পতন। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি জার্মানি আরজান বা আরিয়ান তত্ত্ব বলতে কি? আরিয়ান তত্ত্ব বলতে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা। হিটলার বারবার নিজেকে আর্য জাতির মানুষ বলছেন। হ্যাঁ, তা বাকিরা সবাই অনার্য, তিনি আর্য, এরকম একটা ধারণা ছিল। তো এই আর্য তত্ত্বের মানেটাই কি না, জাতিগত দিক থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। ওকে, এই তত্ত্ব বোঝাতে গিয়ে আর্য তত্ত্বকে তিনি কাজে লাগাচ্ছে। ওকে, আচ্ছা, নাৎসিবাদের প্রধান সামরিক নেতা কে ছিলেন? হারম্যান গোয়েরিং। ওকে, প্রধান প্রচারমন্ত্রী গোয়েবেলস। হিটলারের প্রধান সামরিক নেতা কে ছিলেন? সামরিক মন্ত্রীও বলা চলে। এর নাম কি না, হারম্যান গোয়েরিং। এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, 104 নম্বর প্রশ্ন, নাৎসি জার্মানির ফাইনাল সলিউশন কি ছিল? ফাইনাল সলিউশন মানেটা কি? ইহুদিদের গণহত্যার পরিকল্পনা, যুদ্ধের কৌশল, অর্থনৈতিক সংস্কার নাকি শান্তি চুক্তি? ইহুদিদের গণহত্যার পরিকল্পনা, যেটাকে বলা হচ্ছে ফাইনাল সলিউশন। বলা হচ্ছে ইহুদিদেরকে হত্যা করতে হবে, একদম গণহত্যা করতে হবে, তবেই জার্মানির উন্নতি হবে, এই ছিল তার ধারণা। ওকে, আচ্ছা, তো ফ্যাসিবাদ কোন ধরনের শাসন ব্যবস্থা? আশা করি সকলেই জানেন, স্বৈরতান্ত্রিক। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসি জার্মানি লুফটওয়াফে। লুফটওয়াফের মানেটা কি? বিমান বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী নাকি গোপন পুলিশ? তো বেসিক্যালি বিমান বাহিনীকে বলা হচ্ছে লুফটওয়াফে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, নাৎসিবাদের প্রধান শত্রু কারা ছিল? প্রধান শত্রু ছিল বেসিক্যালি ওপরের সবগুলো, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সবাই এই হিটলারের এগেনস্টে ছিলেন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, নাৎসি জার্মানির নুরেমবার্গ ট্রায়াল মানে কি? নুরেমবার্গ ট্রায়াল মানে কি? যুদ্ধ অপরাধীদের বিচার, শান্তি চুক্তি, অর্থনৈতিক সংস্কার নাকি সামরিক পরিকল্পনা? তো এটি বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের বিচারকে বলা হচ্ছে নুরেমবার্গ ট্রায়াল। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ এটা কোন দেশের জোট? ঠিক আছে, এই জোট হচ্ছে ইতালি এবং অবশ্যই জাপান। আমরা যদি দেখতে পাচ্ছি যে জার্মানির সাথে ইতালি, জাপান এরা একত্রিত হয়ে নাৎসিবাদ বা ফ্যাসিবাদের প্রচারটাকে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, তারপরে নাৎসি জার্মানির হলোকাস্টে কতজন মানুষের মৃত্যু হয়? প্রায় কতজন মানুষ বা ইহুদিদেরকে হত্যা করা হয়? নাৎসিবাদের জার্মানির হলোকাস্টের যে ঘটনা, ইহুদি নিধন যে যজ্ঞ, সেখানে প্রায় 60 লক্ষ ইহুদিকে মারা হয়। কিভাবে মারা হচ্ছে? গ্যাস চেম্বারে ঢুকিয়ে। আমি বললাম, ধরুন 10,000 20,000 মানুষকে একবার একটা কক্ষে ঢুকিয়ে দেওয়া হলো, সব লক করে দেওয়া হচ্ছে, ওপর থেকে গ্যাস ছেড়ে দেওয়া হচ্ছে, বিষাক্ত গ্যাস, সকলে ছটফট করতে করতে যন্ত্রণাযুক্ত মৃত্যু হচ্ছে। ওকে, বাচ্চা থেকে বয়স্ক, ছেলে মেয়ে নির্বিশেষে, এবং তিনি বিশেষ করে মারছেন বয়স্কদেরকে, বাচ্চাদেরকে, ইহুদি জাতির মধ্যে যারা ট্রান্স, যারা হোমোসেক্সুয়াল বা লেসবিয়ান, সেই ধরনের লোকদেরকে বেশি মাত্রায় মারছেন। ওকে, তো এতটাই তিনি অত্যাচারী একজন স্বৈরতন্ত্রের শাসক ছিলেন। তো
এই হচ্ছে হলোকাস্টের ঘটনা। আচ্ছা, তারপরে আমরা শুরু করব রুশ বিপ্লব রিলেটেড কিছু প্রশ্ন। আমরা 110 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি, তো আমরা 200টা প্রশ্ন আলোচনা করব, সঙ্গে থাকুন। ওকে, আচ্ছা। তো রুশ বিপ্লবের সময় কোন দল জারের বিরুদ্ধে আন্দোলন করছেন? জারের বিরুদ্ধে আন্দোলন করছে বেসিক্যালি বলশেভিকরা। ওকে, বলশেভিকরা। এবং জার কে ছিল নিকোলাস টু, এটাও খেয়াল রাখবেন, 1917। আচ্ছা আচ্ছা, তারপরে প্রশ্ন, রুশ বিপ্লবের ফলে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে? সমাজতন্ত্র বা সোশ্যালিজম প্রতিষ্ঠা হচ্ছে রাজতন্ত্রের জায়গায়। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, রুশ বিপ্লবের সময় ফেব্রুয়ারি বিপ্লব কি ছিল? বলশেভিকদের ক্ষমতা দখল, জারের পদত্যাগ, সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা, নাকি কৃষক বিদ্রোহ? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সিম্পলি জারের পদত্যাগ। ওকে, ফেব্রুয়ারি মাস জার পদত্যাগ করলেন। তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, 113 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন স্থানে উইন্টার প্যালেস আক্রমণ করা হয়? উইন্টার প্যালেস আক্রমণ করা হয় কোথায়? যেটা কোথায় উইন্টার প্যালেস ছিল বেসিক্যালি? মস্কো, পেট্রোগ্রাড, নাকি কিয়েভ, নাকি ভ্লাদিভস্টক? তো এটি ছিল পেট্রোগ্রাডে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, রুশ বিপ্লবের কোন নেতা সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা হন? সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা হচ্ছেন লেনিন। আচ্ছা, রুশ বিপ্লবের ফলে কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? কৃষক, শ্রমিক, অভিজাত, নাকি বুর্জোয়ারা? অ্যারিস্টোক্র্যাট বা অভিজাতরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খেয়াল রাখবেন, অনেকে কৃষক করে দিয়ে চলে আসতে পারেন। ওকে, একটু মাথায় রাখবেন। আচ্ছা, রুশ বিপ্লবের ফলে কোন অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়? পুঁজিবাদ, যুদ্ধ সাম্যবাদ, মুক্ত বাজার, নাকি বন্টনবাদ? যুদ্ধ সাম্যবাদ এই নীতি গ্রহণ করা হচ্ছে, খেয়াল রাখবেন। রুশ বিপ্লবের ফলে কোন দল অস্থায়ী সরকার গঠন করছেন? বলশেভিক, মেনসেভিক, ক্যাডেট, নাকি সোশ্যাল রেভলিউশনারি? অস্থায়ী সরকার গঠন করছে ক্যাডেট দল। ওকে, খেয়াল রাখবেন, অনেকে বলশেভিক করে দিতে পারেন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন চুক্তির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রত্যাহার করছে নিজেকে? আগেও আলোচনা করা হয়েছে, ব্রেস্ট লিটোভস্ক চুক্তি। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন নেতা এপ্রিল থিসিস প্রকাশ করছেন? এপ্রিল থিসিস কে প্রকাশ করছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লেনিন। বিভিন্ন জায়গায় প্রশ্নটি আসে। আচ্ছা, রুশ বিপ্লবের ফলে কোন শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পায়? শ্রমিক, অভিজাত, বুর্জোয়া, অভিজাত, নাকি রাজ পরিবার? শ্রমিক এবং কৃষকদের। যেহেতু সোশ্যালিজমের কথা বলা হচ্ছে, সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, এবং এরাই ছিল সমাজের মূল স্তম্ভ যারা লড়াইটা করছেন, শ্রমিক এবং কৃষকরা। তো তাদের ক্ষমতায় বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের বিদ্রোহটাই ছিল রাজার বিরুদ্ধে, অভিজাতদের বিরুদ্ধে, অ্যারিস্টোক্র্যাটদের বিরুদ্ধে। তো অভিজাতদের ক্ষমতা কমছে, খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, 121 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন সংগঠন শ্রমিকদের প্রতিনিধিত্ব করে? সোভিয়েত, ডুমা, কমিউন, নাকি ক্যাডেট? তো কোন সংগঠন শ্রমিকদের প্রতিনিধিত্ব করছেন? সোভিয়েত। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, রেড আর্মি কে গঠন করছেন? অবশ্যই ট্রটস্কি, এটাও খেয়াল রাখবেন। রেড আর্মি হচ্ছে রুশ বিপ্লবের সময়কার আর্মি, ঠিক আছে? তো এটাও খেয়াল রাখতে হবে, এবং ট্রটস্কি তার গঠন করছে। তারপরের প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন ঘটনা ব্লাডি সানডে নামে পরিচিত? শ্রমিকদের ওপর গুলিবর্ষণ, জারের পদত্যাগ, বলশেভিকদের ক্ষমতা দখল, নাকি অস্থায়ী সরকারের পতন? অস্থায়ী সরকার কারা গঠন করলেন একটু আগেই আলোচনা করলাম। তো ব্লাডি সানডে কোন ঘটনাকে বলা হচ্ছে না, শ্রমিকদের ওপর গুলি বর্ষণ করাচ্ছেন শাসক, তো সেই ঘটনাকে বলা হচ্ছে ব্লাডি সানডে। ওকে, খেয়াল রাখবেন। 124 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের ফলে কোন ধরনের অর্থনীতি প্রতিষ্ঠিত হয়? রুশ বিপ্লবের ফলে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হচ্ছে, সোশ্যালিজমের ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে রাশিয়াতে। ওকে, আচ্ছা, রুশ বিপ্লবের সময় কোন দলের সাথে বলশেভিকদের বিরোধ ছিল? বলশেভিকদের প্রধান অ্যান্টি পার্টি বা অপোজিশন পার্টি কারা ছিল? অপোজিশন পার্টি ছিল মেনসেভিকরা। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, রুশ বিপ্লবের পর কোন নীতিকে নিউ ইকোনমিক পলিসি বলা হচ্ছে বা এনইপি বলা হচ্ছে? এনইপি বলা হচ্ছে বেসিক্যালি লেনিনের যে অর্থনৈতিক সংস্কার, সেটাকে বলা হচ্ছে এনইপি। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, রুশ বিপ্লবের সময় কোন শহরে অক্টোবর রেভলিউশন হচ্ছে? পেট্রোগ্রাড, মস্কো, কিয়েভ, নাকি ভ্লাদিভস্টক? এটির উত্তর হচ্ছে পেট্রোগ্রাড। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, রুশ বিপ্লবের ফলে কোনটি রাষ্ট্রীয় প্রতীক হিসাবে চিহ্নিত করা হচ্ছে? হাতুড়ি, কাস্তে, স্বস্তিক, নাকি তারকা, নাকি ঈগল? তো এটির উত্তর হয়ে যাচ্ছে হাতুড়ি এবং কাস্তে। হ্যাঁ, তো
তো অবশ্যই এটির উত্তর সহজ এবং সকলেরই আশা করি জানা আছে। তো রুশ বিপ্লবের ফলে যেটি রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে সেটি হচ্ছে কি না কাস্তে হাতুড়ি। ওকে, কাস্তে হাতুড়ি সকলেই জানেন। যাই হোক, আচ্ছা, রুশ বিপ্লবের ফলে কোন নেতা ক্ষমতার উত্তরাধিকার নিয়ে বিরোধে জড়ান? কারা কারা ক্ষমতার উত্তরাধিকার কে পাবেন সেই নিয়ে কাদের মধ্যে ঝামেলা হয়েছিল? ট্রটস্কি এবং স্ট্যালিন। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 130 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য কি? সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্য, শিক্ষার প্রসার নাকি ধর্মীয় প্রচার? সাম্রাজ্যবাদের তিনটে উদ্দেশ্য ছিল, ঠিক আছে? আমি আগেও আলোচনা করেছি, হয়তো 3G থিওরি বলা হয়। গোল্ড মানে সম্পত্তি, প্রপার্টি আরোহণ করা, আর একটা হচ্ছে গড মানে ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্ম প্রচার করা, আর একটা হচ্ছে গ্লোরি অর্থাৎ সম্মান বৃদ্ধি করা। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল গোল্ড অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতার লোভ। ওকে, তো অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্যের জন্যই সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ ভারতকে প্রথম উপনিবেশ করেছিল? ভারতকে প্রথম উপনিবেশ বানায় কিন্তু ওহো, আচ্ছা আচ্ছা, উপনিবেশ বলেছে। আচ্ছা, উপনিবেশ করেছে প্রথম যুক্তরাজ্য, অবশ্যই ব্রিটেন। তো যুক্তরাজ্য ঠিকই আছে, আমি ভাবলাম একটু ভুল আছে। তো প্রথম ভারতবর্ষে আসছে কারা বাণিজ্যের উদ্দেশ্যে? পর্তুগালরা। যাচ্ছে লাস্টে কারা? পর্তুগাল। ওকে, পর্তুগিজরা। তো পর্তুগিজদের পর ডাচ, ডাচদের পর ইংলিশ, তারপরে ফ্রান্স। ফ্রান্স সবার শেষে আসছে এবং ভারতে কলোনি স্থাপন করছে অবশ্যই যুক্তরাজ্য, মানে অপশন অনুযায়ী যুক্তরাজ্য বা ব্রিটিশরা বা ইংল্যান্ড। ওকে, তো অপশনে যেহেতু যুক্তরাজ্য আছে, যে যুক্তরাজ্য হবে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, স্ক্র্যাম্বল ফর আফ্রিকা কোন সময়ে সংগঠিত হচ্ছে? স্ক্র্যাম্বল ফর আফ্রিকা তৈরি হচ্ছে 19th সেঞ্চুরি বা 19 শতাব্দীতে। আচ্ছা, সাম্রাজ্যবাদের ফলে কোন মহাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি উত্তর আমেরিকা? অবশ্যই আফ্রিকা, কারণ আফ্রিকাতে প্রচুর ন্যাচারাল, মানে কি বলবো, ন্যাচারাল র মেটেরিয়ালস আছে, কাঁচা মাল ছিল। সোনা, লোহা, রূপো, আকরিক লোহা, কয়লা। এবার যখন উপনিবেশ স্থাপন হচ্ছে বিভিন্ন দেশে, আলজেরিয়া, কঙ্গো, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা বা আফ্রিকার যে দেশগুলো, সেখান থেকে তারা সেই ন্যাচারাল জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে নিজেদের উপনিবেশ, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল এরা। তো যার ফলে আফ্রিকা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গরিব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সেখানকার যে কাঁচামাল সেগুলো নিয়ে চলে যাচ্ছে, পাশাপাশি সেখানকার লোকদেরকে দাস হিসাবে ব্যবহার করছে। স্লেভ ট্রেডের সাথেও আফ্রিকা মহাদেশের বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই দাস দিয়ে তারা বিভিন্ন কাজ করাচ্ছেন। ওকে, তো কলোনিয়ালিজমের প্রচারের ফলে বা ইম্পেরিয়ালিজমের প্রচারের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আফ্রিকা, তারপরে এশিয়া। ওকে, এবং সবচেয়ে বেশি লাভবান কে হচ্ছে? অবশ্যই ইউরোপ মহাদেশ। ওকে, আচ্ছা, বার্লিন সম্মেলনে কি নিয়ে আলোচনা হচ্ছে? আফ্রিকার বিভাজন, এশিয়ার উপনিবেশ, ইউরোপের শান্তি নাকি সামুদ্রিক বাণিজ্য? আফ্রিকার বিভাজন নিয়ে আলোচনা হচ্ছে বার্লিন সম্মেলনে 1884-85। ওকে, আচ্ছা, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ চীনের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? জাপান, যুক্তরাজ্য নাকি ফ্রান্স? তো এটির উত্তর হয়ে যাচ্ছে সবগুলো। জাপানও চীনের উপর ক্ষমতা বিস্তারের চেষ্টা করেছে, জাপানের সাথে চীনের যুদ্ধও হচ্ছে, জাপানের সাথে রাশিয়ারও যুদ্ধ হচ্ছে 1904 নাগাদ। ওকে, যেখানে জাপান জিতছে, রাশিয়ার মতো একটা শক্তিকে হারাচ্ছে। ওকে, যুক্তরাজ্যও সেখানে মানে কলোনি স্থাপনের চেষ্টা করেছে, ফ্রান্সও চেষ্টা করেছে। ওকে, তো চীনেও কিন্তু বিভিন্ন দেশ কলোনি স্থাপনের চেষ্টা করছেন। ওকে, তো এটি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 137 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের ফলে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রভাবিত হয়? পুঁজিবাদ, সমাজতন্ত্র, সামন্ততন্ত্র নাকি বিনিময় ব্যবস্থা? তো যে অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে প্রভাবিত হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। ওকে, ক্যাপিটালিজমের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ করে? ভারতের বাণিজ্য বেসিক্যালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সকলেই জানেন, সোজা প্রশ্ন। আচ্ছা, ভিডিওটি একটু লং হচ্ছে, সঙ্গে থাকুন কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি। আপনারাও একটু মন দিয়ে সঙ্গে থেকে মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখুন, তাহলে আপনাদের ভালো। আমিও একটু লং টাইম দিচ্ছি আপনাদের জন্যই। ওকে, চ্যানেলের কোনো মনিটাইজেশন নেই, কোনো ফিনান্সিয়াল কোনো ব্যাপার নেই, আপনাদের জন্যই করা, যারা এসএসসি নিজে বসছে বাড়িতে বসে, মানে কোচিং ছাড়া যারা পড়ছেন তাদের জন্য। ওকে, তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, সাম্রাজ্যবাদের সময় কোন মহাদেশ
বিশ্বে সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপিত হচ্ছে আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আমেরিকা? তো এটির উত্তর আফ্রিকা। কেন আফ্রিকা একটু আগে আলোচনা করলাম। আচ্ছা, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের শোষণ বৃদ্ধি পায়? অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় নাকি সবগুলো? সবগুলো মানে সব ক্ষেত্রেই শোষণ দেখতে পাচ্ছি। ধর্মের ক্ষেত্রে ধর্মান্তকরণ হচ্ছে, সাংস্কৃতিক ক্ষেত্রেও ইংরেজরা এসে পোশাক পাল্টে দিল আমাদের, আমরা এখন প্যান্ট শার্ট পরে হয়তো ক্লাস করছি, বা আমাদের পুরো ড্রেস সিস্টেমটাকেই বদলে দিয়েছে। আবার ভাষা ইংরেজি, সব ক্ষেত্রে মানে একটা কালচারাল একটা প্রভাব দেখা যাচ্ছে। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও তারা অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে, ড্রেন অফ ওয়েলথ, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করি সকলেই জানেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, সাম্রাজ্যবাদের সময়ে কোন দেশ দক্ষিণ আফ্রিকায় বোয়ার যুদ্ধে জড়িত ছিল? যুক্তরাজ্য, বোয়ার বা বুয়োরের যুদ্ধ। ওকে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নাকি স্পেন? তো এটির উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ইন্দোচীনে কোন দেশ সাম্রাজ্যবাদী শক্তি প্রভাব দেখা যাচ্ছে? ইন্দোচীন মানে ভিয়েতনামে, তো ফ্রান্স ছিল, ফ্রান্সের প্রভাব ছিল ভিয়েতনামে, তো খেয়াল রাখবেন। আচ্ছা, ওপিয়াম ওয়ার কোথায় হচ্ছে? চীনে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। এবং ওপিয়াম ওয়ার কোথায় হচ্ছে? চীনে হচ্ছে। দুটো ওপিয়াম ওয়ার হচ্ছে বেসিক্যালি 1839-42 এই সময়কালে, এবং ওপিয়াম ওয়ার শেষ হচ্ছে 1842 সালের নানকিং সন্ধির মাধ্যমে। 1842 সালের নানকিং সন্ধি। ওকে, তো এটিও একটু খেয়াল রাখবেন, এই প্রসঙ্গে বলে দিলাম। আচ্ছা, 144 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ ফিলিপাইনের যে নিয়ন্ত্রণ, ফিলিপাইন দখল করছে কারা? স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নাকি ফ্রান্স? তো এটির উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্র। ওকে, খেয়াল রাখবেন। কঙ্গো কে দখল করছে? বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র নাকি জার্মানি? এটির উত্তর হয়ে যাচ্ছে বেলজিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। আচ্ছা, সাম্রাজ্যবাদের ফলে কোন শিল্প বৃদ্ধি পাচ্ছে? টেক্সটাইল শিল্প, অস্ত্র শিল্প, কৃষি শিল্প নাকি সবগুলো? সবগুলোই বৃদ্ধি পাচ্ছে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ মিশরকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ইজিপ্ট ক্যাপচার করেছিল কোন দেশ? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি নাকি যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন। ওকে, আচ্ছা, 148 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের বাণিজ্য বৃদ্ধি পায়? কাঁচামাল, শিল্পজাত পণ্য, কৃষিজাত পণ্য, হস্তশিল্প নাকি সাংস্কৃতিক পণ্য? আমি একটু আগেই উত্তর বললাম যে র মেটেরিয়ালস, তারা র মেটেরিয়াল বা কাঁচামাল নিয়ে চলে যাচ্ছে। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে প্রশ্ন, জাপানের উপর প্রভাব বিস্তার করছে কোন সাম্রাজ্যবাদী শক্তি? যুক্তরাষ্ট্র, ইউএসএ। ওকে, খেয়াল রাখবেন। 150 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের ফলে কোন অঞ্চলে রেলপথ নির্মাণ বৃদ্ধি পায়? আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা নাকি সবগুলো? তো রেলপথ বৃদ্ধি পাচ্ছে কোথায়, নাকি সব জায়গাতেই রেলপথের বিস্তার হচ্ছে। তার কারণ হচ্ছে কি না, কাঁচামাল বা আমদানি রপ্তানি জিনিসপত্র সেগুলো এদিক ওদিক করার জন্য। ওকে, বাণিজ্যিক উদ্দেশ্যেই কিন্তু রেলপথ স্থাপন হচ্ছে। বিশ্বে প্রথম রেলপথ স্থাপন কোথায় হচ্ছে? ব্রিটেনে। ওকে, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ অস্ট্রেলিয়াকে নিয়ন্ত্রণ করছে? অস্ট্রেলিয়ার উপর কার প্রভাব ছিল? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নাকি স্পেন? এটাও অবশ্যই যুক্তরাজ্যের। ওকে, বা ব্রিটেনের। আচ্ছা, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বেশি গড়ে উঠছে? মিশনারি স্কুল, ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী বিদ্যালয়, সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নাকি কৃষি বিদ্যালয়? তো এটির উত্তর হয়ে যাচ্ছে মিশনারি স্কুল। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আলজেরিয়াতে কার উপনিবেশ স্থাপন করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্রান্স। বারবার বিভিন্ন জায়গায় প্রশ্নটি আসে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 154 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের সামাজিক পরিবর্তন ঘটে? শিক্ষার প্রসার, ধর্মীয় সংস্কার, স্থানীয় সংস্কৃতির ধ্বংস নাকি সবগুলো? উত্তর হচ্ছে সবগুলো। আচ্ছা, হংকং এর উপর কার প্রভাব ছিল? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নাকি জাপান? হংকং এর উপর প্রভাব ছিল যুক্তরাজ্যের। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, 156 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের প্রতিবাদ আন্দোলন বা প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে? তো সাম্রাজ্যবাদের ফলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী আন্দোলন বা ন্যাশনালিস্ট মুভমেন্ট গড়ে উঠছে বিভিন্ন দেশে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদের সময় কোন দেশ কানাডা নিয়ন্ত্রণ করছে? যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন নাকি জার্মানি? যুক্তরাজ্য। ঠিক আছে, যুক্তরাজ্য বা ব্রিটেন। আচ্ছা, সাম্রাজ্যবাদের ফলে কোন ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত হয়? এখনই বললাম, রেলপথ এবং জাহাজের। কেন? বাণিজ্যের জন্য, টাকা পয়সাগুলো বিদেশে নিয়ে যাওয়ার জন্য। আমাদের একটা কথাই পাই, গঙ্গা থেকে টেমস। ওকে, গঙ্গা থেকে তারা সবকিছু টেমসে নিয়ে চলে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে কাহিনী সাম্রাজ্যবাদের সময়কালে। আচ্ছা, ভিয়েতনাম
কারা নিয়ন্ত্রণ করছে? এখনই পড়লাম, ইন্দোচীন বা ভিয়েতনাম হচ্ছে ফ্রান্স। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন আমি বললাম সাম্রাজ্যবাদ কেন প্রচারিত হচ্ছে? গড, গোল্ড এবং গ্লোরি। কোন ধর্মের প্রচার বেশি মাত্রায় করা হচ্ছে? অবশ্যই খ্রিস্টান রিলিজিয়ান বা খ্রিস্টান ধর্ম। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্যিক চুক্তি, ধর্মীয় প্রচার, নাকি এক দেশের উপর আরেক দেশের আধিপত্য স্থাপন করা? তো উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম মানেই হচ্ছে এক দেশের উপর আরেক দেশের আধিপত্য স্থাপন করা। ওকে, আচ্ছা। ভারতে প্রথম উপনিবেশ স্থাপনকারী কারা ছিলেন? ভারতে প্রথম উপনিবেশ স্থাপনের চেষ্টা করছে পর্তুগাল। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোনটা ক্ষতিগ্রস্ত হয়? স্থানীয় সংস্কৃতি, ইউরোপীয় অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, নাকি শিল্প বিপ্লব? অবশ্যই স্থানীয় সংস্কৃতি। ধরুন ভারতে উপনিবেশ স্থাপন করছে, তাহলে ভারতের সংস্কৃতি প্রভাবিত হবে, এটা সিম্পল, আশা করি বুঝতে পারছেন। 164 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। খেয়াল রাখবেন। উপনিবেশবাদী বিরুদ্ধে প্রথম ভারতীয় সর্বভারতীয় বিদ্রোহ কি? না 1857 সিপাহী বিদ্রোহ। আচ্ছা, তারপরের প্রশ্ন, উপনিবেশবাদের সময় কোন দেশ দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল দখল করছে? দক্ষিণ আমেরিকার অংশ দখল করছে কারা? স্পেন, পর্তুগাল, ফ্রান্স, নাকি যুক্তরাজ্য? এটি উত্তর হচ্ছে স্পেন। ওকে, আচ্ছা। উপনিবেশবাদের ফলে কোন ধরনের অর্থনৈতিক শোষণ বৃদ্ধি পায়? কাঁচামাল রপ্তানি, শিল্পজাত পণ্য উৎপাদন, স্থানীয় বাণিজ্য, নাকি কৃষি উৎপাদন? তো অর্থনৈতিক শোষণ বলা হয়েছে অবশ্যই কাঁচামাল রপ্তানি। রপ্তানি কোথায় হচ্ছে? নাকি ইউরোপের যে মহাদেশের যে দেশগুলো, ইউরোপের বেসিক্যালি ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, ডাচ, এই অঞ্চলগুলোতে। ওকে, আচ্ছা। ইন্দোনেশিয়া কারা নিয়ন্ত্রণ করছে? ইন্দোনেশিয়াতে যারা কলোনি স্থাপন করছে তারা হচ্ছে নেদারল্যান্ড। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে? জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্ট আন্দোলন পড়লাম। আচ্ছা, কিউবাতে কারা উপনিবেশবাদের সময়কার উপনিবেশ স্থাপন করছে? কিউবাতে কারা? স্পেন, যুক্তরাষ্ট্র, নাকি ফ্রান্স? এটির উত্তর হচ্ছে স্পেন। ওকে, আচ্ছা। উপনিবেশবাদের ফলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়? অবশ্যই ওয়েস্টার্ন এডুকেশন বা পশ্চিমী শিক্ষা ব্যবস্থা। ওকে, আচ্ছা। মালয়েশিয়াতে কারা নিয়ন্ত্রণ স্থাপন করেছিল? যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি? তো যুক্তরাজ্য বা ব্রিটেন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই কোথায় কারা উপনিবেশ স্থাপন করেছেন এবং তারা কবে স্বাধীনতা লাভ করছে, এই জায়গাটি কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি অনেকগুলোই রেখেছি, বেসিক্যালি আলজেরিয়া কার ছিল, মালয়েশিয়া কার ছিল, এই জায়গাগুলো, ইন্দোচীন কার ছিল, ইন্দোনেশিয়া কার ছিল, এগুলো রিপিটেটিভ প্রশ্ন অনেক জায়গাতেই জিজ্ঞাসা করা হয়, তো খেয়াল রাখতে কিন্তু হবে। ওকে, আচ্ছা। উপনিবেশবাদের ফলে কোন ধর্ম প্রচারিত হচ্ছে? খ্রিস্টান ধর্ম। আচ্ছা, ব্রাজিল কারা নিয়ন্ত্রণ করছে? ব্রাজিলে নিয়ন্ত্রণ করছেন পর্তুগাল। ব্রাজিলকে আবিষ্কার করেছিলেন পেড্রো কেব্রাল। ওকে, আমেরিকা আবিষ্কার করছে কে? কে? অপশন আপনাদের জন্য খোলা থাকলো, কমেন্টে জানাবেন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দেওয়া ভালো যে কে কোনটি আবিষ্কার করছেন, এটিও বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে। ঠিক আছে, বা কে কোথায় কবে যাচ্ছেন। ঠিক আছে, কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করছেন বা কলম্বাস কখন যাচ্ছেন। ঠিক আছে, তা ম্যাগেলান কবে কোথায় যাচ্ছেন, ভাস্কো দা গামা কবে যাচ্ছেন, পেড্রো ক্যাব্রাল কবে ব্রাজিল আবিষ্কার করছেন, এগুলোও যেহেতু উপনিবেশবাদ আপনাদের সিলেবাসে আছে, একটু খেয়াল রাখলে ভালো হয়। ওকে, আচ্ছা। উপনিবেশবাদের ফলে কোন ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত হয়? রেলপথ, জাহাজ, বাণিজ্যের জন্য। আচ্ছা, সিঙ্গাপুর নিয়ন্ত্রণ করতো কারা? যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, নাকি জার্মানি? এটির উত্তর হচ্ছে যুক্তরাজ্য। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে? না উপনিবেশ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। ওকে, আচ্ছা। শ্রীলঙ্কা কারা নিয়ন্ত্রণ করছে? শ্রীলঙ্কাতেও ব্রিটিশরাই ছিলেন। ওকে, 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করছে, খেয়াল রাখবেন। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের সামাজিক পরিবর্তন ঘটে? স্থানীয় সংস্কৃতির ধ্বংস, শিক্ষার প্রসার, ধর্মীয় সংস্কার, নাকি সবগুলো? অবশ্যই সবগুলোই ঘটছে। ওয়েস্টার্ন এডুকেশন আসছে, ধর্মের ক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, আর স্থানীয় সংস্কৃতির ধ্বংস তো হচ্ছে। নাইজেরিয়াতে কাদের উপনিবেশ ছিল? নাইজেরিয়াতে যুক্তরাজ্যের, ব্রিটেনের। ওকে, আচ্ছা। উপনিবেশবাদের ফলে কোন ধরনের কৃষি ব্যবস্থা প্রবর্তিত হয়? প্লান্টেশন, ঐতিহ্যবাহী, স্বয়ংসম্পূর্ণ, নাকি জৈব কৃষি? তো এখানে প্লান্টেশন কৃষি, অর্থাৎ তারা বলছে নীল চাষ করো, অর্থকরী ফসল চাষ করো। হ্যাঁ, তো এই জোর করে চাষ করানোর একটা প্রভাবও আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপনিবেশবাদের ফলে। ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল যে কৃষি ব্যবস্থা সিস্টেম, সেই ব্যাপারটি কিন্তু কন্টিনিউয়েশন হচ্ছে না। ওকে, খেয়াল রাখবো। আচ্ছা,
কেনিয়ার উপর কার প্রভাব ছিল? কেনিয়ার উপর যুক্তরাজ্যের প্রভাব ছিল বা ব্রিটেনের প্রভাব ছিল, খেয়াল রাখবেন। আচ্ছা, কোন ধরনের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে? কাঁচামাল এবং শিল্পজাত পণ্য আলোচনা করেছি। আচ্ছা, উপনিবেশবাদের সময় কোন দেশ মেক্সিকো নিয়ন্ত্রণ করছে? মেক্সিকো নিয়ন্ত্রণ করছে স্পেন। ওকে, আমেরিকা মহাদেশে অনেকটা জায়গায় কিন্তু স্পেন নিয়ন্ত্রণ করছে। এশিয়া আফ্রিকার অনেকটা জায়গায় নিয়ন্ত্রণ করছে ব্রিটেন বা যুক্তরাজ্য, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের শিল্প বৃদ্ধি পায়? টেক্সটাইল, অস্ত্র, কৃষি নাকি সবগুলোই? আচ্ছা, ঘানাতে কারা নিয়ন্ত্রণ করছে? ইম্পর্টেন্ট, যুক্তরাজ্য, খেয়াল রাখবেন। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়? ঔপনিবেশিক প্রশাসন। সহজ প্রশ্ন। আর্জেন্টিনা কারা নিয়ন্ত্রণ করছে? আর্জেন্টিনা অবশ্যই আমেরিকার একটা দেশ, তো স্পেন নিয়ন্ত্রণ করছে, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের ভাষার প্রভাব বাড়ছে? ইউরোপীয় ভাষা, স্থানীয় ভাষা, ধর্মীয় ভাষা নাকি আঞ্চলিক ভাষা? ইউরোপীয় ভাষা। ওকে, আমরাও যেমন ইংরেজি শিখছি। ওকে, আচ্ছা, দক্ষিণ আফ্রিকাতে কাদের কলোনি ছিল? দক্ষিণ আফ্রিকাতেও যুক্তরাজ্য বা ব্রিটেনের কলোনি ছিল। আচ্ছা, তারপরের প্রশ্ন, উপনিবেশবাদের ফলে কোন ধরনের সামরিক ব্যবস্থা গড়ে ওঠে? ঔপনিবেশিক সেনাবাহিনী গড়ে ওঠে, খেয়াল রাখবেন। মরক্কোর ওপর কার নিয়ন্ত্রণ ছিল? মরক্কোর ওপরও নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন দেশ পাকিস্তানের যে অঞ্চল সেটা নিয়ন্ত্রণ করছে? আলাদা করে পাকিস্তান ছিল না, কিন্তু পাকিস্তানের যে অঞ্চল সেটাকে নিয়ন্ত্রণ করছে অবশ্যই যুক্তরাজ্য বা ব্রিটেন, কারণ পাকিস্তান যেহেতু ছিল না, একই ব্যাপার। আচ্ছা, এই প্রশ্ন ইম্পর্টেন্ট, একই। আচ্ছা, এটা ছেড়ে দিচ্ছি। জামাইকাকে নিয়ন্ত্রণ করছে যুক্তরাজ্য। আচ্ছা, উপনিবেশবাদের ফলে কোন ধরনের কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধি পায়? কোন ধরনের দ্রব্য মোটামুটি ভাবে ইউরোপে বেশি যাচ্ছে? সেটি হচ্ছে কি অর্থকরী ফসলের মধ্যে তুলা এবং চা, কারণ এগুলো ওখানে চাষ হচ্ছে না। ওকে, 198 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের সময় কোন দেশ অ্যাঙ্গোলা নিয়ন্ত্রণ করছে? পর্তুগাল, স্পেন, ফ্রান্স নাকি যুক্তরাজ্য? পর্তুগাল, খেয়াল রাখবেন। উপনিবেশবাদের ফলে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে? মিশনারি প্রতিষ্ঠান। আচ্ছা, মায়ানমার কারা নিয়ন্ত্রণ করছে? যুক্তরাজ্য বা ব্রিটেন। তো আমরা মোটামুটি 200টা প্রশ্ন আলোচনা করলাম। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, রুশ বিপ্লব, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং ক্লাসটি অনেকটাই লং হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টার ওপর ক্লাস। তো যারা পুরোটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে আমি পিডিএফটা চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতে, তো যুক্ত হয়ে থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর রেগুলার যারা ক্লাস করছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। আপনারা ক্লাস করুন, আপনাদের ক্লাস করাটাই আমার মোটিভেশন। ওকে, বিভিন্ন নেতিবাচক কমেন্টসও আসছে, তো আপনারা যারা রেগুলার ক্লাস করছেন, যাদের একটু হলেও উপকার হচ্ছে, তাদের জন্য এই ক্লাসগুলো করানো। ওকে, তো একদমই মানে কোনো টাকা পয়সা ছাড়া বিনা স্বার্থে এগুলো করা, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়, লাভ হয়। কারণ অনেকেই কোচিংয়ে ভর্তি হতে পারবেন না, অনেকেই মানে কোচিংয়ে টাকা দিয়ে বা কোচিংয়ে গিয়ে পড়ার মতো মেন্টালিটি অনেকের থাকে না। তো যারা বাড়িতে পড়ছেন অবশ্যই প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নগুলো দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন পারলে বন্ধুদের সাথে বা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের সাথে। তো আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকেই শুভেচ্ছা, শুভকামনা, বেস্ট অফ লাক। পজিটিভিটির সাথে, একদম ফোকাস মাইন্ডসেটের সাথে পড়ুন, কারণ আপনাদের যাত্রাটা অনেকটাই দীর্ঘ। জানি অনেকে 10 পাস করেছেন, এইচএস পাস করেছেন, গ্র্যাজুয়েশন, এমএ, বিএড, আজকে এসএসসি সুযোগ এসছে। সুতরাং এতটা পথ যখন এসেছেন, চেষ্টা করতে হবে যাতে আমরা জয়ী হয়েই ফিরতে পারি, এখান থেকে যেন ডাউনফল না হয়। ওকে, তো আপনাদের জন্য এই ভিডিওগুলো আসতে থাকুক, আপনারাও নিজের প্রিপারেশনটাকে মজবুত করুন। সকলকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তো ব্ল্যাকবোর্ড সিরিজ 3rd পার্ট আমরা আলোচনা করলাম, আরও 7টা পার্ট আসবে। চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।